তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ 5 জন গুলিবিদ্ধ, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ। নাটোর খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 35 জন। 2-1 দিনেই গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, চলছে আইন পর্যালোচনা। ফৌজদারি বিচারিক ক্ষমতা হারালেন বিচারক কামরুন নাহার, ব্যাখ্যা শোনার পর আপিল বিভাগের আদেশ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দুর্বৃত্তদের হামলায় কুমিল্লা সিটির 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। বিকেলে নগরী সুজানগরে এ ঘটনা ঘটে। নিজ অফিসে কাজ করছিলেন 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল। এ সময় 15-20 জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার উপর হামলা চালায়। তাদের এলোপাতারি গুলিতে কাউন্সিলর সহ 5 জন গুলিবিদ্ধ হন। আহত 5 জনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলর সোহেলের অস্ত্রোপচার চলছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। কাউন্সিলর সোহেল সহ অন্য যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা এখন কি, আর কাউন্সিলর সোহেলের তো অস্ত্রোপচার চলছিল, সেটি কোন পর্যায়ে এখন রয়েছে, চিকিৎসক কি বলছেন? আমরা আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে এ পর্যন্ত কিন্তু 7 জনের নাম পেয়েছে যারা কিনা গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কাউন্সিলর সোহেল ছাড়াও যারা আছেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই। তারা হচ্ছে যে সায়েদুল হক বাদল, হরিপদ সাহা, অ্যাডভোকেট সোহেল চৌধুরী, জুয়েল, আব্দুল আওয়াল রিজু এবং রাসেল। তারা এই কয়জন আসলে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আর আমরা কিছুক্ষণ আগেও হাসপাতালে যারা কর্মরত চিকিৎসক আছেন তার জরুরি বিভাগে এবং অপারেশন থিয়েটারে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নাজুক অবস্থায় আছেন আসলে কাউন্সিলর সোহেল এবং হরিপদ শাহ নামের যে আওয়ামী লীগ নেতা আছেন সে 2 জন। তাদের অবস্থা খুবই নাজুক। তাদেরকে যে কোনো সময় ঢাকায় প্রেরণের জন্য আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে কোনো সময় পাঠানো হতে পারে। আর অন্যান্য যারা আছেন তারা হাতে পায়ে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমরা যেসব তথ্যগুলো শুনছিলাম আসলে কাউন্সিলর সোহেল বা অন্যান্য কেউ মারা গিয়েছে কিনা সেই বিষয়টি আসলে সরকারিভাবে, অর্থাৎ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হাসপাতালের যারা আছেন কিংবা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত স্বীকার করেননি। জানতে চাই কি কারণে এবং কেন এই হামলা, কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের কিছু জানিয়েছে কিনা, কোনো আভাস করতে পাচ্ছেন কিনা তারা? আসলে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কেউই কিন্তু আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি। আমরা এখানে যেসব পুলিশ কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সেখানে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা বা সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কাউকে চিনতে পেরেছে কিনা সেই বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। তারপরে জানা যাবে যে আসলে সেখানে এই হামলার সাথে কারা জড়িত ছিল। আর বিকাল 4টার সময় কাউন্সিলর সোহেল যখন তার নিজ কার্যালয়ে বসেছিলেন সেখানে তার সাথে অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল 17 নম্বর ওয়ার্ডের। সেই সময় কিন্তু অতর্কিত অবস্থায় 15-20 জনের একটি দল সেখানে চালানো হয়েছে। তানভীর, আর একটু বলবেন যে এলাকার অবস্থা এখন কি, আর পরিবারের সদস্যরা নিশ্চয়ই এরই মধ্যে হাসপাতালে এসেছেন, তারা কি বলছেন, তারা কি কাউকে সন্দেহ করছেন? আমরা যতটুকু পর্যন্ত যেতে পেরেছি আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে অপারেশন থিয়েটার সে পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার জন্য। সেখানে আসলে পরিবারের সদস্যরা আছে। তবে আমি কাউন্সিলর সোহেলের সাথে যারা ওতপ্রোতভাবে রাজনীতি করেছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা আসলে এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত না হয়ে আসলে কেউই কোনো ধরনের মুখ খুলতে রাজি হচ্ছেন না। কুমিল্লা থেকে কথা হচ্ছিল সহকর্মী তানভীর খন্দকারের সাথে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিএনপির এই সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। দলীয় নেত্রীর বিদেশে চিকিৎসা করানোটা খুবই জরুরি হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, তিনি আমাদের মা। বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে মায়ের মতো শ্রদ্ধা করে। কাজেই তার জন্য যে কোনো দায়িত্ব নিতে আমরা রাজি আছি। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনকে আরো তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। আন্দোলন করেই আমাদের দেশ অনেক দিকে মুক্ত করব। সমাবেশ থেকে একই দাবিতে আগামী বুধবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আগামী 24 তারিখে সকল জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। এই হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমরা মনে করি যদি তারপরেও দেশের দিকে মুক্তি না দেওয়া হয়, আরো কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপি সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। হয়েছে লাঠিচার্জও, কোথাও কোথাও সংঘর্ষেও জড়ায় নেতাকর্মীরা। এতে পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত 35 জন। নাটোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সে সময় হঠাৎই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। তা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক বাপ্পি লাহিড়ী ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান সহ অন্তত 20 জন আহত হয়। পরে বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি ডালিম সহ 4 জনকে আটক করে পুলিশ। খুলনা কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের আশপাশেও সকাল থেকে ছিল উত্তপ্ত। নেতাকর্মীরা মিছিল করতে চাইলেই আসে পুলিশের বাধা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। ছোড়া হয় রাবার বুলেট। এতে 4 ফটো সাংবাদিক সহ আহত হয় অন্তত 15 জন। সমাবেশে আরো লোক বাড়তে থাকে, পুলিশ শক্তি বৃদ্ধি করে বেলা 12:15 আমাদের সমাবেশের পরে হামলা করে। বরিশাল সদর রোডের কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ময়মনসিংহ, রংপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, ফরিদপুর, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদা জিয়া সুস্থ হোক, বিএনপি তা চায় না। তাকে বিদেশ নেয়া দলটির রাজনৈতিক দাবি। কর্মী সমর্থকদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা এখন আন্দোলনের হুমকি দিচ্ছেন। তাতে আওয়ামী লীগ ভয় পায় না। রাজধানীতে আজ আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক ও তথ্যমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকেও দেয়া হচ্ছে কড়া জবাব। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়া সুস্থ হলে বিএনপির রাজনীতি বন্ধ হয়ে যাবে। এটাকে তাই ইস্যু করে দলটি রাজনীতি করছে। তবে সরকার খালেদার চিকিৎসার ব্যাপারে আন্তরিক। আসলে ওনারা হয়তো চান না যে বেগম জিয়া সুস্থ হোক, কারণ বেগম জিয়া সুস্থ হয়ে গেলে পরে তাহলে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি সেটি করা বন্ধ হয়ে যাবে। তো এই পুরো দাবিটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলীয় প্রধানের চিকিৎসা ইস্যুতে বিএনপি যদি আন্দোলন করতে চায় তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন রাজপথে নয়, শুধু গণমাধ্যমে। বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে
ভালো করেই জানেন। তবুও কর্মী সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম। 1 দফা আন্দোলন করুন আর 10 দফা আন্দোলন করুন, আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না। আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না, তাই জনসংশ্লিষ্ট সব বিষয়ে সরকার আগেভাগেই সক্রিয় ও তৎপর, বলছেন ওবায়দুল কাদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-1 দিনের মধ্যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন পর্যালোচনা করছে বলেও জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। এর আগে গেল সেপ্টেম্বর মাসে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান। পরে 19 নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নিল আপিল বিভাগ। ধর্ষণ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশের পরও আসামিকে জামিন দেয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বনানীর রেইনট্রি মামলার রায়ের পর্যবেক্ষণ দিয়ে আলোচনায় আসেন ওই বিচারক। ধর্ষণ মামলায় 2019 সালের জুনে হাইকোর্ট থেকে জামিন পান বেসরকারি একটি টেলিভিশনের কর্মকর্তা আসলাম শিকদার। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে জামিন স্থগিত করে চেম্বার জজ আদালত। উচ্চ আদালতের স্থগিতাদেশের পরও ওই আসামিকে জামিন দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার। পরে ওই বিচারককে তলব করে আপিল বিভাগ। সংশ্লিষ্ট কোর্টের এপিপি লিয়াকত সাহেব বারবারই মাননীয় বিচারক কামরুন নাহার বলছিলেন যে স্যার আপনি এটা জামিন দিয়েন না, এটা এই মামলাটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং অবস্থায় আছে। এখনো আমি আশাবাদী আমি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। সম্প্রতি বনানীর রেন্ট্রি মামলার রায়ে পর্যবেক্ষণ দিয়ে আলোচনায় আসেন ওই বিচারক। কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়। সোমবার সকালে আপিল বিভাগের তলবে হাজির হন বিচারক মোসাম্মদ কামরুন নাহার। রুদ্ধদ্বার শুনানি হয় আপিল বিভাগে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তার ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এখানে কমিউনিকেট হয়েছে সেরকম রিফ্লেকশন আসলে অর্ডার শিটের মধ্যে আছে, যে কারণে মহামান্য সুপ্রিম কোর্ট বিজ্ঞ বিচারক মহোদয়কে ডেকে পাঠিয়েছেন এই বিষয়টি জানার জন্য। যেখানে অর্ডারটি কমিউনিকেশন হয়ে গেছে সেখানে আসলে উচ্চ আদালতের যে কোনো আদেশ নির্দেশ নিম্ন আদালত মেনে চলতে পারত। এটা আমাদের কনস্টিটিউশনের 111 অনুচ্ছেদের মধ্যেই পরিষ্কার করে বলা আছে। অর্ডারটা কমিউনিকেশন হয়ে গেছে, এটা যদি প্রুভড হয় তাহলে এটা তো আসলে সিরিয়াস কন্টেম্প্ট অফ কোর্ট। এইটা উচ্চ আদালতের নির্দেশনাকেও অমান্য করবে নিম্ন আদালতে, এইটা ভাবাটাও আসলে খুব আমাদের জন্য কষ্টকর। 2018 সালের ধর্ষণ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় গত বছর আসলাম শিকদারকে খালাস দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের বছরের তুলনায় এবছর ধর্ষণ ও নারী নির্যাতন মামলা বেড়েছে। মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। এদিকে জেলা পরিষদ সংশোধন আইন ও চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। COP26 সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় প্রায় 3 সপ্তাহ পর সোমবার সচিবালয়ে হয় মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে ভার্চুয়াল আদালতের কারণে বেড়েছে মামলা নিষ্পত্তি। আগের বছরের তুলনায় এবছর মামলা কমে এসেছে প্রায় 91,000। প্রতিবেদনে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতা বাড়ার তথ্য। খুন ছিল হলো আগের বছর ছিল 3,485 আর এই বছরে ছিল 3,458। রেপ ছিল 5,842, এই বছর ছিল 7,222। এসিড ছিল 8টা, এবার নারী নির্যাতন ছিল 12,660, এবার বেশি হয়ে গেছে 14,000
567। পৌরসভার মতো জেলা পরিষদেও চেয়ারম্যানদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের বিধান রেখে জেলা পরিষদ সংসদ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরবর্তী পরিষদ ডিফাইন না হওয়া পর্যন্ত উনি টেনিওর শেষ হয়ে গেলেও উনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকবেন। এইটা লোকাল গভর্নমেন্ট নিয়ে আসছে যে না, এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতন, আপনার ওনার টেনিওর শেষ হয়ে গেলে তখন গভর্নমেন্ট যদি পরিষদ গঠিত যতদিন না হবে ততদিন গভর্নমেন্ট প্রশাসক দিয়ে রাখতে পারবে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2021-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এতদিন দেশে চলচ্চিত্রের অনুমোদন দেওয়া হতো সেন্সরশিপ ফিল্ম অ্যাক্টের আওতায়। পৃথিবীর অন্যান্য দেশে এখন সার্টিফিকেশন আইন, তো সার্টিফিকেশন আইনে গেলে সেখানে সেন্সর একটা পার্ট হিসেবে থাকবে। সেই জন্য ওনারা একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিলেন। এটা আসলে খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয় নাই। ওই সেন্সরশিপ যে আইনটা ছিল তার সাথে কিছু কিছু যোগ করে এই আইনটা নিয়ে আসা হয়েছে। বৈঠকে উন্নয়ন কর্মকাণ্ড করোনার আগের অবস্থায় নেয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আমরা আগেই রেডি করে রাখছি যে হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসে হাফ ভাড়া চালুর দাবিতে প্রায় 3 ঘন্টা রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে মানুষ। পরে প্রশাসনের অনুরোধে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের পক্ষে বিবৃতি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সোমবার সকালে মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, হাফ ভাড়া তো নেয়াই হচ্ছে না, উল্টো শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বাস শ্রমিকরা। ওটা খরচ করতে ওটা কুলাইতে আমার মাস যায় না। আমার অন্য অনেক খরচ, ব্যাচেলর থাকি, ওটা আমি কভার করতে পারি না। আমি কিভাবে চলবো? দাবিটা চাই, পর্যাপ্ত টাকাটা সবার কাছে থাকে না। একটা স্টুডেন্টের যদি দেখা গেছে ডেইলি পার ডে যারা দূরে আশেপাশে যারা, তাদের জন্য প্রবলেমটা বেশি ফেস হয় না। কিন্তু যারা ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজ স্টুডেন্টরা দেখবেন ওরা দূর থেকে আসে, তো ওদের এক একজনের যদি আসা যাওয়ার ভাড়া 40 টাকা করে হয়, ফুল ধরা হয়, তাহলে ওদের আসা যাওয়া নিয়ে 80 টাকা হয়। শিক্ষার্থীদের অবস্থানে বাস স্ট্যান্ডের 3 দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট। তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেয়া হয়। পরে প্রশাসনের অনুরোধে সড়ক থেকে উঠে যায় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের দাবি হলো একটাই, তারা বাসে হাফ ভাড়া চায়। এই দাবিতে তারা 11টার সময় এই রাস্তা বন্ধ করছে। আমরা তাদের সাথে কথা বলে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা ক্লিয়ার করার জন্য। এদিকে এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতি বলছে, হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয়, অধিকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 2 জনই নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,955 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 18,614 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 264 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.42%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,74,352 জনে। সুস্থ হয়েছেন আরও 339 জন। এ নিয়ে মোট সুস্থ 15,38,537 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5ম ধাপের তফসিল ঘোষণা করার কথা থাকলেও সোমবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নির্বাচন কমিশনের 90তম সভা। তফসিল ঘোষণার লক্ষ্যে 27 নভেম্বর আবারও বৈঠকে বসবে কমিশন। সোমবার সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের 90তম সভাটি অনুষ্ঠিত হয়। 1.5 ঘন্টা ধরে বৈঠক চললেও নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসেনি। ইসি সূত্র জানায়, এ বিষয়ে 27 নভেম্বর আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় 5ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন কমিশন এ পর্যন্ত 4 ধাপে 3049টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সোমবারের সভায় 5ম ধাপে আরও প্রায় 1000 ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। এর আগে গত 15ই নভেম্বর এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান সিইসি। আগামী বছরের 30 জুন বা কাছাকাছি সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দেন। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর কাজের ৮৭% অগ্রগতি হয়েছে। 2020-21 অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য জানাতে গিয়ে তিনি একথা বলেন। গত বছরের 10 ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হয়। এর ফলে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে পদ্মা সেতু। বিশ্ববাজারে গত এক সপ্তাহ ধরে নিম্নমুখী জ্বালানি তেলের দাম প্রায় $6 কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $79। তবে দেশের বাজারে এখনই দাম কমছে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা বিপিসি। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে দাম $70 নেমে আসলে সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে নিয়মিতভাবে দাম সমন্বয়ের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। পাচার রোধে এবং বিশ্ববাজারের দামের সাথে সমন্বয় করতে সম্প্রতি দেশে ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ানো হয় বাস ভাড়া, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল $85 বিক্রি হলেও সোমবার তা বিক্রি হয়েছে $79.16। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করছে সংস্থাটি। ব্যারেল প্রতি দাম $70 নেমে আসলে সরকার দাম কমিয়ে আগের অবস্থানে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে। আমাদের যেটা ইমিডিয়েট আগের ব্রেক ইভেন ছিল, যেটা মূল্য বৃদ্ধির আগের, সেটা হলো $70 পার ব্যারেল। সেটা কিন্তু এখনো আসেনি। তো $70 পার ব্যারেলে গেলে তখন নিশ্চয়ই আমরা আবার আগের অবস্থানে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি হতে পারে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইউরোপে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে দাম কমছে, ভবিষ্যতে আরও কমার সম্ভাবনা রয়েছে। তেলের দাম 6 মাস আমরা অবজার্ভ করব, ওকে, তাহলে ওঠানামা করছে, তাহলে আমাদের একটা গড় বার করতে পারবো। তাহলে 6 মাসের এই গড়ের 6 মাসের শেষে ওই গড় অনুযায়ী আমি দাম অ্যাডজাস্ট করব, তারপরে আরও 6 মাস করব। তাতে যেটা দেখা যাবে, যদি কমে আসে তাহলে কিন্তু জনগণ এই কমে যাওয়ার সুবিধাটা পাবে, আবার বেড়ে গেলে তারা দামটাকে দিতে হবে। 2015 সাল থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল ছিল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে 2020 সালের ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল $42। চলতি বছর অক্টোবরে এই দাম $85 ছাড়িয়ে যায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোয়াইট ওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে সিরিজের তৃতীয় টি-20ও জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করে নাইমের 47 রানে 124 করে বাংলাদেশ। জবাবে রিজওয়ানের 40 এবং হায়দারের 45-এ সফরকারীরা ম্যাচ জেতে 5 উইকেটে। স্বল্প পুঁজিতেও ম্যাচ জমিয়েছে টাইগার বোলাররা। তবে শেষ বল পর্যন্ত লড়েও হোয়াইট ওয়াশ এড়ানো যায়নি। সহজ টার্গেটেও পাকিস্তানের ঘাম ছুটিয়েছে টাইগার বোলাররা। 5 উইকেটের জয়ে বাংলাদেশকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পেসার শহীদুলের অভিষেকের পাশে নাসুম আর শামীমের ফেরা। 3 নম্বর থেকে ওপেনিংয়ে এসেও ব্যর্থ নাজমুল শান্ত। টপ অর্ডারে প্রমোশন পেয়ে শুরুতে ঝলক দেখান শামীম। দৃষ্টিনন্দন শটে প্রত্যাশা বাড়ান, কিন্তু ভালো খেলতে খেলতে খেই হারালেন 22 রানে। প্রথম 10 ওভারে দলীয় স্কোর 52। এখানেই পিছিয়ে পড়া। 2 ছক্কা মেরে আফিফ ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন, কিন্তু উসমান কাদির আফিফকে বেশি দূর যেতে দিলেন না। ডেথ ওভারে রানে গতি দিতে পারেনি ব্যাটাররা। 4 উইকেট হারিয়ে উঠেছে 35 রান। নাইমের ব্যাটে 47, 50 বল খেলে। এদিনও 58টি বল ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। 124 রান লড়াইয়ের জন্য যথেষ্ট নয়। বাবর আজম পুরো সিরিজে রান পাননি। তার অফ ফর্ম অন্যরা বুঝতে দেননি। শুরুটা ধীরগতির হলেও পরে পুষিয়ে দেন রিজওয়ান। খেলেন 40 রানের ইনিংস। তাকে বোল্ড করে অভিষেকে উইকেটে দেখা পান শহীদুল। ম্যাচটা কখনোই হাতের মুঠোয় ছিল না। হায়দার আলী কোনো সুযোগও দেননি। শতভাগ সাফল্য নিয়ে টি-20 সিরিজ শেষ করলো পাকিস্তান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ ছাপিয়ে আলোচনায় পাকিস্তানের পতাকা। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ ডেতে সফরকারী দলের পতাকা নিয়ে উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে। সমর্থকদের এমন কাণ্ডের প্রতিবাদ স্টেডিয়াম এলাকায় যেমন হয়েছে, তেমনি হয়েছে শহীদ মিনারেও।
করোনা মহামারী আর নানা বিধিনিষেধে দীর্ঘদিন মিরপুরের হোম অফ ক্রিকেট ছিল দর্শক শূন্য। পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে প্রাণ ফেরানোর চেষ্টা বিসিবির, কিন্তু দিন শেষে সেই দর্শকই এখন গলার কাঁটা। পাকিস্তান সিরিজ শুরুর আগেই আলোচনায় দেশটির পতাকা। মিরপুরে অনুশীলনের সময় পতাকা মাটিতে গেঁথে আলোচনার জন্ম দেয় বাবর আজমের দল। মাঠের লড়াই শুরুর পর দৃশ্যপটে আসে পাকিস্তান সমর্থকদের কাণ্ডকীর্তি। কেউ জার্সি পরে উপস্থিত, কেউ বা আবার হাতে পাকিস্তানের পতাকা, অথচ মাঠে খেলছে নিজের দেশ। এমনিতেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের, তখন সমর্থকদের এমন আচরণে বিস্মিত সবাই। এমন ঘটনায় সমালোচনার ঝড় ওঠে চারিদিকে, শেষ পর্যন্ত প্রতিবাদেও নামতে হয়েছে। মিরপুর স্টেডিয়ামের বাইরে তৃতীয় টি-20-র দিন একটি সংগঠনের আয়োজনে হয়েছে প্রতিবাদ। আমার দেশের নাগরিক হয়ে আমি আমার টিমের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে জার্সি নিয়ে কি দাঁড়াবো? এটা হতে পারে না। অস্ট্রেলিয়া আসছে, নিউজিল্যান্ড আসছে, তারা কিন্তু এভাবে প্র্যাকটিস করার সময় তাদের ফ্ল্যাগ কিন্তু গায়রা কিন্তু আমার এটা কোনো রুলস নাই, রুলসের ভিতরে পড়ে না। পাকিস্তানি পতাকা বিক্রি করে না, অনেকে বিক্রি করতেছে, কিন্তু আমি বিক্রি করি না, বাংলাদেশ পতাকা বিক্রি করতেছে। আমি পাকিস্তানের নাগরিকরা তাদের দলকে সমর্থন দেবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এখানে ঘটনা ঘটেছে উল্টো, যে কারণে পাকিস্তান অধিনায়ক পর্যন্ত বলেছেন বাংলাদেশে তাদের অনেক সমর্থক। স্টেডিয়াম পাড়া ছাপিয়ে আন্দোলন মানববন্ধন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারেও। বিজয়ের মাসে পাকিস্তান সিরিজ আয়োজনের বিপক্ষেও মত অনেকের। যারা সেদিন পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে, যেসব কয়েকজন বাঙালি নামে কুলাঙ্গার, তারা পাকিস্তান দূতাবাসের অর্থেই এবং পাকিস্তান দূতাবাসের উস্কানি ক্রমেই তারা এটি করেছে। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, তাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হোক। যদিও আইসিসি সিরিজ নিয়ে বিসিবির তেমন করণীয় নেই, তারপরও দর্শকদের পতাকা বিতর্ক জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 16 ডিসেম্বরে বিজয় দিবসে ঢাকায় ভারত পাকিস্তান হকি ম্যাচ আয়োজন করতে চায় না বাংলাদেশ। সূচি পরিবর্তনে এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দিয়েছে এরই মধ্যে। মিরপুরের গ্যালারিতে পাকিস্তানের পতাকা আর স্লোগান দেয়া বাংলাদেশিদের নিয়ে সমালোচনা হয়েছে। স্বাধীনতার 50 বছরে এই চিত্র বিস্ময়কর, আইনি ব্যবস্থার কথা জানিয়েছে সরকার। ভবিষ্যতেও এমন ঘটতে পারে। হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু 14 ডিসেম্বর। এশিয়ান হকি ফেডারেশনের করা সূচিতে ভারত পাকিস্তানের দ্বৈরথ 16 ডিসেম্বর। বিজয় দিবসে ঢাকায় দেশ দুটির লড়াই নিয়েও সমালোচনা ছিল। অবশেষে বিজয় দিবসে ম্যাচটি আয়োজন না করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা করে সূচি বদলাতে এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে। ওই দিনের বাকি দুই ম্যাচের সূচিও বদলে যাচ্ছে। যেহেতু মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, গতকালকে মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন এবং আজকে আমি ওনার সাথে দেখাও করেছি। তো আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আমরা তাদেরকে এখন মেল দিয়েছি, আমরা বলেছি যে 16 তারিখ যেহেতু আমাদের ন্যাশনাল ইস্যু আছে, এখন আপনারা এটাকে রিশিডিউল করে আমাদেরকে ডেটে চেঞ্জ করে দেওয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দায়িত্বে মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। 2014 সালের পর আবারও জিমি আশরাফুলদের দায়িত্ব পেয়েছেন তিনি। ডিসেম্বরের শুরু থেকেই বিকেএসপিতে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করতে চায় ফেডারেশন। যেহেতু সে বাংলাদেশের সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং আমাদের খেলোয়াড়দেরকে সে জানে, সেই হিসাবে আমরা এবং সে যেহেতু বিকেএসপিতে আছে, তো ওভারঅল সব কিছু চিন্তা করে আমরা চিন্তা করলাম যে একজন বিদেশি কোচও পাচ্ছি। প্রিমিয়ার হকি লিগ থেকে এরই মধ্যে বেছে নেওয়া হয়েছে 32 জনের প্রাথমিক দল। তাদের মধ্য থেকে সেরা 24 জনকে নিয়ে গড়া হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।